এই যা 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 তোরা। আসসালামু আলাইকুম। আমি 10টার সময় লাইভে আসার কথা ছিল, কিন্তু সামান্য লেট হয়ে গেল। সরি, 11টার সময় লাইভে আসার কথা ছিল, 5 মিনিট হয়তো লেট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো সকলকে স্বাগতম আজকের এই লাইভ ক্লাসে। আমি একটা প্রাকৃতিক পরিবেশে আসছি। আমার বাসায় ভালো নেট পাই না, তো আমার বাসার একটু কাছাকাছি, খুব 100 গজ কাছাকাছি একটা জায়গায় আসছি। সকলকে লাইভে স্বাগতম। যারা দেখছেন অনেকেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী থাকতে পারেন, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আছো। আশা করি সবাই ইতিমধ্যে চলে আসবে। দেশে একটা ভয়াবহ পরিস্থিতি চলতেছে। এই মুহূর্তে আল্লাহর কাছে দয়া প্রার্থনা ছাড়া আমাদের করণীয় খুব কম, যেহেতু এই ভাইরাসের এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয় নাই। সেক্ষেত্রে আমাদের নিরাপত্তাই হচ্ছে আসল। আমাদের সবচেয়ে নিরাপত্তা হচ্ছে যে জনসংযোগে না যাওয়া, অযথা বাইরে ঘোরাফেরা না করা, ঘরে থাকা, এবং যখনই মনে হয় যে হাতে ময়লা লাগছে বা অন্য কিছু স্পর্শ করেছি, তখনই হাত ধোয়া এবং অযথা নাকে অথবা কানে এই হাতটা না দেওয়া। নাকে চোখে যদি আমরা হাত দেই, তাহলে মুখে হাত দেই, তাহলে এই করোনার সংক্রমণটা হতে পারে। এটা আসলে আমাদের অভ্যাস যে নাকে হাত দেওয়া, অনেক সময় চুলকানি হয়। যাই হোক, আমরা চেষ্টা করব যে এটা থেকে দূরে থাকা। তো আজকের যে পরিস্থিতি, এটা আসলেই একটা ক্রিয়েট হয়েছে যে আজকে আমরা ক্লাসরুমে নেই। এটা খুবই একটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার যে আমরা ক্লাসে যাইতে পারতেছি না। অনেক ক্ষতি হচ্ছে, বিশেষ করে দেশের শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু খুবই কষ্টে দিন যাচ্ছে। ছাত্রছাত্রীরা ক্লাসে যাইতে পারছে না। তো যাই হোক, আমরা আজকে এই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমরা আজকে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে, কিছুদিন আগে একটা নোটিশ হয়েছে যে অনলাইন, ইমো, যে কোনোভাবে আমরা যাতে ক্লাসগুলি চালিয়ে যাই। এবং আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আজকে আমি এই লাইভ ক্লাসে আসছি। এখন এই ক্লাসের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সমস্ত সাবজেক্টগুলি খুবই গুরুত্বপূর্ণ, একা একা বোঝা যাচ্ছে না বাসায় পড়ে, সেগুলি আমাকে অবশ্যই ইনফর্ম করতে হবে যে স্যার এই বিষয়টা যদি একটু করেন। আমি চেষ্টা করব সেই বিষয়গুলি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আসলে আমরা তো ক্লাসগুলি যন্ত্রের সাথে নেওয়া অভ্যাস, বোর্ডের সাথে নেওয়া অভ্যাস। এখন আমাদের প্রযুক্তির সমস্যা। আমার হাতে শুধু একটা টুলস আছে, মোবাইল, আর একটা খাতা নিয়েছি, খাতা কলম নিয়েছি, যতটুকু পারি সেগুলি দেখাবো। ইতিমধ্যে দেখছি যে 21 জন জয়েন করছে। আশা করি সবাই আসলে আরও ভালো হয়। আমাদের অনেকেই এটার সাথে অ্যাড হয় না, যেহেতু আমি এটা গত 3 দিন হলো এটা স্টার্ট করেছি। সবার কাছে রিকোয়েস্ট যে সবাই এটা অ্যাড দিয়ে আমাদের ছাত্রছাত্রী পাওয়ার, বিশেষ করে পাওয়ারের ছাত্রছাত্রীরা যাতে অ্যাড হইতে পারে। অন্য ছাত্রছাত্রী তো উপকৃত হবে না তেমনভাবে। আমাদের পাওয়ারের ছাত্রছাত্রীরা যে পলিটেকনিকে হোক,
যাতে পাওয়ারে ছাত্রছাত্রীরা থাকে, সেক্ষেত্রে ময়মনসিংহ বা অন্যান্য পলিটেকনিক হলেও সমস্যা নেই, যেহেতু এটা অনলাইন ভিত্তিক একটা এখানে স্পেসের কোনো সমস্যা নাই। তো এইখানে আমরা এই ব্যাপারে আমাদের কোনো জায়গার সংকুলনের ব্যাপারটা নাই, সেহেতু পাওয়ারের ছাত্র হইলে আমরা যাতে ওদেরকে অ্যাড দিই। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উপকৃত হওয়া এই ক্রান্তিকালে, যেহেতু আমরা ক্লাসে যেতে পারতেছি না। তো যাই হোক, আমরা কি বিষয়ে শব্দ শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স দরকার, যে আমি কথাগুলি বলতেছি সেটা শব্দগুলি শোনা যাচ্ছে কিনা, সেটা একটু কেউ যদি একটু রেসপন্স করে জানাও যে না স্যার শব্দ শুনতে পারতেছি ভালো। হ্যাঁ, তো যাই হোক, আমরা ষষ্ঠ পর্ব আছে, চতুর্থ পর্ব আছে, তারপরে আছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে তেমন একটা সাবজেক্ট ছাড়া আর ভালো কোনো সাবজেক্টে পড়ানোর মতো আমাদের ডিপার্টমেন্টের নাই। তারপরেও যদি দ্বিতীয় পর্বের স্টুডেন্টরা বলে আমরা ফিজিক্স দেখাতে পারি। তো যাই হোক, আমাদের ষষ্ঠ পর্বে আছে, ষষ্ঠ পর্বের কিছু সাবজেক্ট আছে গুরুত্বপূর্ণ, চতুর্থ পর্বের কিছু সাবজেক্ট আছে গুরুত্বপূর্ণ। সময় গেলে তো সময় পাওয়া যাবে না, হ্যাঁ, সেটা জীবন থেকে চলে যাবে। তাই আমরা আজকে চেষ্টা করতেছি যে লাইভের মাধ্যমে হইলেও ক্লাসগুলি পরিচালনা করা। তো এখন আমি ইঞ্জিন ডিটেলস নিয়ে আজকে আমি ঘোষণা করেছিলাম গতকাল যে ইঞ্জিন ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। তো ইঞ্জিন ডিটেলসের বিষয়টা আসলে যারা ষষ্ঠ পর্ব আছো বা যারা চাকরি করতেছো তাদেরও কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে দরকার পড়ে, অনেক সময় মানুষ মাত্রই ভুলে যায়, আর জ্ঞানের শেষ নাই, জানার শেষ নাই। ও ঠিক আছে, শব্দ ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আমি চালিয়ে যেতে পারি। তো ইঞ্জিন ডিটেলসের এটা হচ্ছে যে আমরা ইঞ্জিন সম্পর্কে জানব। এই ইঞ্জিনটা আসলেই কিভাবে চলে এবং ইঞ্জিনটা কিভাবে মেইনটেনেন্স করা হয়, হ্যাঁ, ইঞ্জিনের ফাংশন এবং ইঞ্জিনের মেইনটেনেন্সটা, সেই বিষয়টা আমরা তোমাদের ক্লিয়ার করব। আরেকটা সাবজেক্ট আছে, যদিও এই পর্বে নাই, সেটা হচ্ছে ইঞ্জিন ওভারহোলিং। তো সেগুলো আমরা ইঞ্জিন ডিটেলস ক্লাস করলে কিছুটা ওগুলো চলে আসবে। যারা জব করতেছো বা যারা ক্লাসে আসো সবারই আশা করি উপকার হবে। তো শুরু করি। আসলে ইঞ্জিন, আইসি ইঞ্জিন, তো আমরা জানি তো আইসি ইঞ্জিন কি। আইসি ইঞ্জিন হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আর হচ্ছে ইসি ইঞ্জিন। ইঞ্জিন হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। কিছুদিন আগে আমার এক ছাত্র ইন্টারভিউ দিতে, আমি বলেছিলাম যে ওইখানে যাও একটা ইন্টারভিউ দিতে, তো ও গেছিল, ওইখানে ইসি ইঞ্জিনের একটা চিত্র আঁকতে বলছিল, অর্থাৎ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের। সে হয়তো সেটা সেই মুহূর্তে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিল। আসলে কখন যে কোনটা ইন্টারভিউ বোর্ডে ধরে বসে আসলে বলা মুশকিল। তো আমি কিছু চিত্রগুলো দেখাবো যদি এখান থেকে দেখা যায়। তো ইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, তো আমরা জানি যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনগুলি হচ্ছে যে এগুলি যেগুলা সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকবে এবং ভিতরে জ্বালানি, সিলিন্ডারের ভিতরে জ্বালানি দহন হবে। সিলিন্ডারের ভিতরে যদি জ্বালানি দহন হয় সেটাকে আমরা বলবো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আর এই দহন কার্য যদি সিলিন্ডারের বাহিরে হয় তাহলে আমরা এটা বলবো এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। আসলে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন তো হচ্ছে যে বয়লার উইথ টারবাইন বা বয়লার উইথ স্টিম ইঞ্জিন। যে একটা জায়গায় যে বয়লারে বাষ্প উৎপন্ন হবে, সেই বাষ্পটাকে আমরা যখন একটা ইঞ্জিনকে ঘোরাবো, ইঞ্জিনকে পরিচালনা করব পিস্টন ধাক্কা দিয়ে, সেটাই হবে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এটা আসলে চিত্রটা খুবই সোজা। যদি আমরা সিম্পলি আমি এই কেবল আঁকলাম,
যে এটা যদি বয়লার হয়, একটা যদি বয়লার হয় আর একটা ইঞ্জিন হবে, তো অথবা আরেকটা টারবাইন হবে। টারবাইনটার একটা ব্লেড থাকবে, ব্লেডের মধ্যে বাষ্প যায় ধাক্কা দিবে, ব্লেডটা ঘুরবে, এটাই হবে একটা বাষ্প ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। আমি কেবল আঁকলাম। এই যে একটা বয়লার থাকবে, বয়লার থেকে দুই দিকে আমি দেখাইছি, নিচের দিকে দেখাইছি একটা ইঞ্জিন যেটা বাষ্পের ধাক্কায় চলবে, আর উপরের দিকে দেখাইছি একটা এই তোমার সেটা হচ্ছে একটা টারবাইন। সেই টারবাইনটা ঘুরবে, টারবাইনটা ঘুরলেও সেটা বহির্দাহ ইঞ্জিন। তাহলে আমরা বুঝতে পারছি জ্বালানি দহন হবে বয়লারে। যেহেতু জ্বালানি দহন ইঞ্জিনের ভিতরে হচ্ছে না, সেহেতু এটা আসলেই বহির্দাহ ইঞ্জিন বা ইসি ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাশন ইঞ্জিন। হ্যাঁ, তো এগুলি অনেক ছাত্রই জানে। এগুলো সিম্পল জিনিস। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, জটিল দিকে যাব। এটা জটিল সামনের দিকে যাব। এখন আমরা একটু আলোচনা করব। আমার মূল বিষয় হচ্ছে যে আমাদের মিড টার্ম, আমি যদিও ছাত্রদের মিড টার্ম শেষ করে দিয়ে আসছিলাম, তারপরেও এগুলি রিভিশন করাই আজকে কিছুটা, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন 4 স্ট্রোক ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিন। 4 স্ট্রোক ডিজেল অথবা পেট্রোল ইঞ্জিন কার্যপ্রণালী প্রায় সেমই, তারপরেও জ্বালানি দহন পদ্ধতির কারণে দুটার কিছুটা ভিন্নতা আছে। তো আমি এখানে প্রথমে একটা সাকশন দেখাইছি চিত্রে, সাকশন স্ট্রোকে দেখা যাচ্ছে যে ওইখানে দুইটা বাল্ব আছে, একটা ইনলেট বাল্ব আর একটা হচ্ছে এক্সজস্ট বাল্ব। হ্যাঁ, ইনলেট বাল্বটা সাকশন স্ট্রোকে খোলা থাকবে। এই সময় যদি এটা ডিজেল ইঞ্জিন হয় শুধুমাত্র বাতাস প্রবেশ করবে, আর এটা যদি পেট্রোল ইঞ্জিন হয় তাহলে এটা বাতাস এবং জ্বালানির মিশ্রণ প্রবেশ করবে। তো এইখানে আমি একটা জিনিস ক্লিয়ার করব যে বাতাস কেন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করায়। অনেকে হয়তো চিন্তা করতেছো, স্যার এগুলো তো জানি, স্যার এগুলো না হইলেও আমার চলবে। আমি আশা করব যে আমার ক্লাসের শেষে তখন তুমি বলবা যে আসলে অনেক কিছুই তাহলে জানি না। হ্যাঁ, তো এখন আমি যদি প্রশ্ন করি তোমাকে যে সিলিন্ডারের ভিতরে বাতাস কেন প্রবেশ করায়, সিলিন্ডারের ভিতরে বাতাস কেন প্রবেশ করায়, বাতাস না প্রবেশ করার মূল উদ্দেশ্যটা কি? তো আমি এটার উত্তরে এটাই বলবো যে বাতাস হচ্ছে এমন একটা নিয়ামক, আল্লাহর দান, যে এই বাতাসের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বাতাস সংকুচিত হতে পারে, বাতাস সংকুচিত হতে পারে চাপ দিলে। আবার আমরা জানি থার্মোডাইনামিক্সে আমরা বয়েলস এবং চার্লস গে-লুসাকের সূত্র অনুযায়ী আমরা দেখেছি এদের বৈশিষ্ট্যগুলি, যে যখন আমরা বাতাসকে চাপ দিব তখন এই বাতাসের ভিতরে, সিলিন্ডারের ভিতরে যখন বাতাসকে চাপ দিব তখন এই বাতাসটা কি হবে, উত্তপ্ত হবে। এই উত্তপ্ত হইলে এই ভিতরে যখন টেম্পারেচার গেইন করবে, অর্থাৎ উত্তপ্ত হবে। উত্তপ্ত হইলে লাভ কি? উত্তপ্ত হইলে লাভ হচ্ছে যে এটা ডিজেল ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জ্বালানিটা কি হবে, জ্বলে যাবে। আমি যদি এই ডিজেলটাকে যদি বায়ুমণ্ডলে এমনি ছিটিয়ে দিয়ে জ্বলবে না, কিন্তু তাহলে বাতাসকে আমরা যখন সংকুচিত করব তখন এটা কি হবে, এটার ভিতরে তাপ বৃদ্ধি পাবে, আর তাপ বৃদ্ধি পাইলে ঠিক আছে এটা ডিজেল ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই জ্বলে উঠবে। এই জন্যে এই ডিজেল ইঞ্জিনকে বলা হয় কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ জ্বালানি ছিটিয়ে মানে কম্প্রেশন এমন একটা পর্যায়ে পৌঁছে
বা সংকোচনটা এমন একটা পর্যায়ে পৌঁছে যে ওই সংকোচনের কারণে সিলিন্ডারের ভিতরের বাতাস এমন একটা গরম হয় যেটা জ্বালানিটা জ্বলার জন্য উপযোগী, একটা সুইটেবল টেম্পারেচার ফর বার্নিং। হ্যাঁ, তো এইখানে এই জন্যে আমরা ওটাকে কি করি, বাতাসটাকে সংকুচিত করি। তো এই সংকুচনের মাত্রা কিন্তু আমরা অবশ্যই জানি, এটা ডিজেল ইঞ্জিনের চেয়ে, পেট্রোল ইঞ্জিনের চেয়ে বেশি, সর্বোচ্চ 22:1, 12:1 থেকে 22:1। তো এইখানে এত সংকুচনের মাত্রা এতই বেশি যে এই সংকুচনের ফলে এর ভিতরে যে উত্তপ্ত হয়, ডিজেল সিটে দেওয়া মাত্রই সেটা জ্বলে ওঠে। আর এই জন্যই আমরা এটাকে বলি কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। তো যাই হোক, এটা কম্প্রেশন সাকশন হওয়ার পরে আমরা কি করব, দুটা বাল্ব বন্ধ থাকবে। সাকশন হওয়ার পরে এই দ্বিতীয় চিত্রের মাধ্যমে দুটা বাল্ব বন্ধ থাকবে। হ্যাঁ, দুটা বাল্ব বন্ধ থাকবে এবং সিলিন্ডার পিস্টন টিডিসি থেকে বিডিসির দিকে উঠবে। এই নিচের দিকে আমরা জানি যে বিডিসি, উপরের দিকে জানি টিডিসির দিকে উঠবে। পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে উঠবে, উপরের বাতাস সংকুচিত হবে। সংকুচিত হইলে ওইখানে একটা বার্নিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, যার ফলে ডিজেল জ্বালানি যদি আমরা ইনজেক্টরের মাধ্যমে ছিটাই দেই তাহলে ওইখানে জ্বালানিটা জ্বলবে। এইখানে জ্বালানিটা জ্বলে, হ্যাঁ, এই জ্বালানিটা জ্বললে স্থির চাপ প্রক্রিয়ায়, জ্বালানিটা জ্বলে স্থির চাপ প্রক্রিয়ায়, অর্থাৎ পিস্টন কিছুটা নিচের দিকে নামতে থাকবে এবং জ্বালানি জ্বলতে থাকবে। এই সময়টাকে আমরা বলি কাট অফ। হ্যাঁ, এই সময়টাকে আমরা বলি কাট অফ। যদি আমরা থার্মোডাইনামিক্সের ওই ইটা দেখি, থার্মোডাইনামিক্সের একটা চিত্রের দিকে আমরা যাইতে পারি, যে ডিজেল ইঞ্জিনের ওই যে তাত্ত্বিক ডায়াগ্রামটা একটু এঁকে নেই, একটু সময়। তাত্ত্বিক ডায়াগ্রামে আমরা দেখেছি যে কাট অফটা কতটুকু। এই কাট অফটা আসলে এখানে যে কম্প্রেশন জ্বালানিটা প্রজ্বলিত হয় স্থির চাপে, সেটা আমি একটু দেখাচ্ছি, একটু সময় নিচ্ছি। এইদিকে ভলিউম, ওইদিকে প্রেশার, 1 2 3 4। আসলে থার্মোডাইনামিক্সকে অ্যাভয়েড করে আমি ইঞ্জিন ডিটেলস কোনো দিনই আগায় যাইতে পারবো না। এই জন্য আমি থার্মোডাইনামিক্সকে কিন্তু নিয়েই আসতে হয় আলোচনায়, নাইলে কিন্তু আলোচনা অপূর্ণতা থাকে। এই জন্য আমি থার্মোডাইনামিক্স এখানেই অনেকটা ক্লিয়ার করে দিব, যাদের থার্মোডাইনামিক্সের সমস্যা আছে এই কার্যপ্রণালীর মধ্যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তোমরা জিনিসটা দেখতে পারবা। এখানে পিভি ডায়াগ্রাম আঁকছি, এখন দেখাচ্ছি। এই যে পিভি ডায়াগ্রাম দেখো তোমরা, এটা পিভি ডায়াগ্রাম। এই পিভি ডায়াগ্রামে ওখানে দেখা যাচ্ছে যে তোমার 2 3, হ্যাঁ, 2 3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার হিটিং। 2 3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার হিটিং। এই সময় হিটিংটা হয় 2 আর 3। এই 2 আর 3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার হিটিং। এই 2 3 কনস্ট্যান্ট প্রেশার হিটিং হওয়ার কারণে এই সময় জ্বালানিটা যে প্রজ্বলিত হয়, প্রেশার কিন্তু কনস্ট্যান্ট থাকে। এই জন্যে স্থির চাপ সাইকেল ইঞ্জিন বলা হয়। ডিজেল ইঞ্জিনকে এই জন্যে বলা হয় স্থির চাপ সাইকেল বা ধ্রুব চাপ সাইকেল ইঞ্জিন। আর এইখানে কাট অফ কি, কাট অফ কোনটুকু বলে অনেকে আমরা জানি না, কিন্তু ইঞ্জিনের কার্যপ্রণালী জানি, কিন্তু কাট অফ বললে এর উত্তর দিতে পারি না। তো এইখানে কাট অফ কোনটা, কাট অফ রেশিও কোনটা? এইখানে B3/B2 হচ্ছে কাট অফ রেশিও। B3 হচ্ছে কাট অফ রেশিও।
এই যে আমি একটা রেশিওর সংজ্ঞা লিখছি, কাট অফ রেশিওতে আমরা গামা দিচ্ছি এখানে B3/B2। এইটার মানে কি? এটার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে যে B3 থেকে B2 পর্যন্ত জ্বালানি জ্বলতে থাকবে, ওই সময় পিস্টন কিছুটা নিচের দিকে নামতে থাকবে এবং জ্বালানিটা ধীর প্রক্রিয়ায় জ্বলতে থাকবে। ডিজেল জ্বালানিটা ধপ করে জ্বলে ওঠে না, এটা জ্বলতে 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 কিছুটা সময় নেয়। ঠিক আছে, তা এই জন্যে একটা কাট অফের সৃষ্টি হয়েছে এবং কাট অফ রেশিওর সৃষ্টি হয়েছে। জিলানি বলছে যে স্যার আপনি জুম আইডি ইউজ করে সব জুম আইডি স্টুডেন্টদের সাথে লাইভে ক্লাস করতে পারবেন অ্যান্ড সবার প্রেজেন্ট নিতে পারবেন। ধন্যবাদ, তুমি লিঙ্কটা দিয়ে দিও। আসলে এই ব্যাপারটা আমি জানি না কিভাবে করতে হয়। তুমি আমার মেসেঞ্জারে এসে বা একটু ফোনে এসে আমার সাথে পরবর্তীতে ডিসকাস করো যে কিভাবে আমি সেটা অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো বা করতে পারবো। তো যাই হোক, আমরা যেটি বলছিলাম যে কাট অফ রেশিও হচ্ছে যে এইখানে B3/B2 যেটুকু পর্যন্ত স্থির চাপে জ্বালানি জ্বলতে থাকে এটুকুই হচ্ছে কাট অফ এবং B3-কে B2 দ্বারা ভাগ দিলে এটা যে ভলিউম B3 ভলিউম এবং B2 ভলিউম, এই দুটা ভাগ দিলেই এটাকে বলা হয় কাট অফ রেশিও। আর কম্প্রেশন রেশিও তো আমরা জানি, কম্প্রেশন রেশিওটা এখানে আমি চিত্রের মাধ্যমে দেখাইতে পারবো যে এখানে হচ্ছে B2 এবং B1 কম্প্রেশন রেশিও যদি আর ধরি তাহলে এইখানে B1 হচ্ছে সর্বোচ্চ ভলিউম, B2 সর্বনিম্ন ভলিউম। এটা হলো কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও দেখো যে এখানে কম্প্রেশন রেশিও আমরা কোনটা দেখাইছি যে B1/B2 সর্বোচ্চ ভলিউম হচ্ছে B1 এবং সর্বনিম্ন ভলিউম হচ্ছে B2। এটাই হচ্ছে কম্প্রেশন রেশিও। হ্যাঁ, এইখানে এটাই হচ্ছে কম্প্রেশন রেশিও আর এটা হলো কাট অফ রেশিও। তো তোমাদের কোনো মন্তব্য থাকলে করতে পারো। আর ঠিক আছে, আমরা এখন কম্প্রেশন রেশিও এই ডিজেল ইঞ্জিনের আমি আগেই বলেছি যে কম্প্রেশন রেশিওর মাত্রা ডিজেল ইঞ্জিনে অনেক বেশি আর পেট্রোল ইঞ্জিনে কম, ডিজেল ইঞ্জিনে বেশি। এই জন্যই যে এটা শুধুমাত্র কম্প্রেশন দ্বারাই জ্বালানিটা জ্বলার উপযোগী করা হয়। আর পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও কম কেন? পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন রেশিও কম কেন? এটা মূলত কম রাখা হয়েছে। এটা যদি বেশি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এটা যেহেতু আমরা জ্বালানিটা আগেই সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাই, এখন কম্প্রেশন রেশিও যদি বাড়ায় দিই সে কখন জ্বলে উঠবে এটা কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। হ্যাঁ, নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। এটা ফ্ল্যাশ পয়েন্টের ব্যাপার আছে। আমরা নিয়ন্ত্রণ করি পেট্রোল ইঞ্জিনে জ্বালানি দহনটা পেট্রোল ইঞ্জিনে নিয়ন্ত্রণ করি স্পার্কের মাধ্যমে। যখন আমি স্পার্ক করব ঠিক সেই সময় জ্বালানিটা দহন হবে। আর জ্বালানিটা এমন সময় দহন করানো দরকার যে সময় দহন হইলে ইঞ্জিনের ভিতরে সর্বোচ্চ পাওয়ার উৎপন্ন হয়। ইঞ্জিনের ভিতরে সর্বোচ্চ পাওয়ার যদি উৎপন্ন হয় তখনই আমরা জ্বালানিটা জ্বলাই দেব। কিন্তু যদি জ্বালানি ডিলে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমার শক্তিশালী পাওয়ার পাবো না, অর্থাৎ আমার ইঞ্জিনের আউটপুট কমে যাবে। আবার জ্বালানি যদি আগেই দহন হয় তাও কিন্তু ব্যাকফায়ার অথবা ইঞ্জিনের শক্তি কমে যাবে অথবা ইঞ্জিনের নকিং ডেটোনেশন হবে, বিভিন্ন সমস্যা হবে। সেজন্য জ্বালানিটাকে সঠিক সময়ে জ্বলাইতে হবে।
আর পেট্রোল ইঞ্জিনের জ্বালানি জ্বলাইতে গেলে অবশ্যই আমাকে এখানে স্পার্ক প্লাগ ব্যবহার করতে হবে, যেহেতু পেট্রোলকে আমরা আগেই প্রবেশ করাই দিই সিলিন্ডারের ভিতরে সাকশন। একটা জিনিস খেয়াল করো, এখানে যে ডিজেলকে আমরা শুধু ডিজেল ইঞ্জিনে শুধু বাতাস প্রবেশ করাই, কিন্তু পেট্রোল ইঞ্জিনে শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনে বাতাস এবং জ্বালানি মিশ্রণ প্রবেশ করায়। এইখানে যদি উচ্চ কম্প্রেশন দেওয়া হয় তাহলে যে কোনো সময় সেটা জ্বলে উঠবে, অনিয়ন্ত্রিতভাবে জ্বলে উঠবে। তো অনিয়ন্ত্রিতভাবে জ্বলে উঠলে সেটা দেখা যাবে যে ইঞ্জিনের নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, ইঞ্জিন কাজ করবে না, তোমার কথা মতো কাজ করবে না। এই হলো বিষয়টা। তো ডিজেল ইঞ্জিনকে আমরা কম্প্রেশনের দ্বারাই জ্বলাই, আর পেট্রোল ইঞ্জিনকে আমরা স্পার্ক প্লাগের দ্বারাই জ্বলাই। যেহেতু পেট্রোল ইঞ্জিনকে আমরা স্পার্ক প্লাগের দ্বারাই জ্বলাই, সেহেতু এই জন্যে পেট্রোল ইঞ্জিনকে আমরা স্পার্ক ইগনিশন ইঞ্জিন বলি। তোমার বাই বোর্ডে আসতে পারে যে স্পার্ক ইগনিশন ইঞ্জিন বলতে কী বুঝো? উত্তর হবে যে ইঞ্জিনের জ্বালানির দহন স্পার্কের মাধ্যমে সংগঠিত হয় সেটাই হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ এসআই। অনেকে এসআই বললে তো চিন্তা করে যে এসআই কী জিনিস। এসআই মানে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, আর সিআই হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ যে ইঞ্জিনের জ্বালানি দহন মূলে রয়েছে কম্প্রেশন যদি একটু কম হয় তাহলে জ্বালানিটা দহন হবে না। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন যদি একটু কম হয় তাহলে জ্বালানিটা দহন হবে না। এখানে ইলিয়াস আহমেদ বলছে যে পুরানো দিনের মতো আমরা সাবেক ছাত্ররা আবার স্যারের ক্লাসে ফিরে যেতে পেরেছি, খুব ভালো লাগছে, খুব মিস করতাম স্যারের ক্লাসগুলি। আমিও তোমাদের মিস করি। আসলে করার কিছু নাই, এভাবেই জীবনটা আসলেই পার করে আসতেছি। আজকে শিক্ষকতা জীবনের সেই 2004 থেকে শুরু করেছি শিক্ষকতায় 2004 থেকে শুরু করেছি। সেইখানে আজকে 2020 সাল, অর্থাৎ 16 বছর, এরকম হয়তো 16টা ব্যাচ চলে গেছে। এইভাবে যাবে, এটাই স্বাভাবিক। তবে মনে রাখি তোমরা মনে রাখো। ধন্যবাদ। আলামিনকে দেখতে পাচ্ছি, আলামিন IUPAT-তে পড়তেছে। আশা করি আমাদের মুখ উজ্জ্বল করবে। অনেকেই ডুয়েটে আছে, এদিকে মামুন সংযুক্ত হয়েছে, আরও অনেকেই আছে। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। যেহেতু বললাম যে তাহলে ডিজেল ইঞ্জিনে শুধুমাত্র বাতাস প্রবেশ করবে, পেট্রোল ইঞ্জিনে বাতাস ও জ্বালানি মিশ্রণ প্রবেশ করবে। এই বাতাস ও জ্বালানি মিশ্রণ প্রবেশ করার জন্য যে একটা যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে কার্বুরেটর। এই কার্বুরেটরটা পরিবর্তে এখন কি ব্যবহার করা হচ্ছে তোমরা অবশ্যই জানো যে পেট্রোল ইঞ্জিনের কার্বুরেটরের পরিবর্তে আধুনিক ইঞ্জিনগুলিতে এখন ব্যবহার করা হচ্ছে EFI ইঞ্জিন। EFI ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। EFI ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। কার্বুরেটরের পরিবর্তে EFI কেন আনা হলো? আসলে যোগ হচ্ছে কিছু অসুবিধা থেকেই নতুনত্বের সৃষ্টি। যে তুমি কিছু একটা যন্ত্র ব্যবহার করতেছ, এই যন্ত্রটা কি হবে, দেখা যাবে যে এই যন্ত্রের কিছু দুষ্ত্রুটি বের হবে। হয়তো সেইটা কার্বুরেটরে ব্যবহার করলে আমার জ্বালানিটা অপচয় বেশি হয়। জ্বালানিটা অপচয়ের মূল কারণ হচ্ছে যে আমাদের ইঞ্জিনের যে লোড, সেই লোড অনুযায়ী আমি জ্বালানি দিতে পারি না। অ্যাকুরেসি হয় না। যে লোড যেরকম সেই রকম যদি জ্বালানি দেই তাহলে সেটা জ্বলতেও পারবে, আর পরিবেশ ক্ষতিকর হাইড্রোকার্বন এবং কার্বন মনোঅক্সাইড গ্যাস তৈরি কম হবে। আমরা এটা
এই উদ্দেশ্যেই মূলত যে আবার মাইলেজও বেশি হবে। আমি যে কম লিটার জ্বালানিতে আমরা বেশি আউটপুট পাবো। তো এই জন্য ইএফআই ইঞ্জিন আসছে। তো যাই হোক, তো আমরা এই পেট্রোল ইঞ্জিনে বাতাস ও জ্বালানির মিশ্রণ তৈরি করার জন্য কার্বোরেটর ব্যবহার করি। আর ইএফআই যেটা হচ্ছে যে ইএফআই ইঞ্জিন আমরা ব্যবহার করি, সেটা কি করে, প্রত্যেকটা বাল্বের আগে অথবা ম্যানিফোল্ডে একটা মাত্র ইনজেক্টরও ব্যবহার করে, অথবা ততটা সিলিন্ডারের ম্যানিফোল্ডে ইনটেক বাল্বের গোড়ায় একটা ইনজেক্টর ব্যবহার করা হয়। সেই ইনজেক্টরটা সাধারণ ইনজেক্টর না, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইনজেক্টর। যারা অনেকেই দেখেছ ইতিমধ্যে, আমি ক্লাসে দেখিয়েছি। সেই ইলেকট্রনিক্স ইনজেক্টরটা দিয়ে ইসিইউ থেকে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিএম ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল থেকে যে পরিমাণ জ্বালানির অর্ডার পাই, ইঞ্জিন লোড অনুযায়ী বিভিন্ন সেন্সর থেকে সেই পরিমাণ জ্বালানি কিন্তু সিলিন্ডারে পাঠানো হয়। তাহলে কার্বোরেটর কিন্তু এতটা উন্নত না যে ওই ইএফআই যতটা ইন্টেলিজেন্স বা বুদ্ধিমাত্রার সাথে জ্বালানির পরিমাণ নিয়ন্ত্রণ করবে লোড অনুযায়ী, সেই লোড অনুযায়ী জ্বালানি কিন্তু কার্বোরেটর সেই পরিমাণ দিতে পারে না, যার জন্য ইঞ্জিনের জ্বালানি বেশি ব্যবহৃত হয়। আজকাল আধুনিক গাড়িগুলোতে আমরা বা আধুনিক ইঞ্জিনগুলোতে আমরা ইএফআই সংযুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি। যদিও এটার দাম বেশি, তারপরও পরিবেশ দূষণ এবং জ্বালানি খরচ হ্রাস করার উদ্দেশ্যে আমরা কিন্তু ইএফআই ইঞ্জিনটা জনপ্রিয়তা পাচ্ছে। যাই হোক, আরেকদিন আমি এই কার্বোরেটর এবং ইএফআই নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করব, যে কার্বোরেটর কিভাবে কাজ করে আর ইএফআইটা কিভাবে কাজ করে, এটা আরেকদিন আমরা ব্যাপকভাবে কাজ করব। আজকে শুধু তোমাদের এই ক্ষুধাটা আসলেই যে তোমার যে কি ল্যাকিংটা আছে সেটা আমি ধরাই দিব। আজকের ক্লাসটা আমি নিচ্ছি আসলেই ইঞ্জিনের কার্যপ্রণালী, যেহেতু দুটা একসাথেই বলতেছি, যেহেতু এর আগে আমরা এগুলো আলোচনা করেছি। আমাদের কাছে এগুলি এতটা কঠিন না, কিন্তু দুটোর সাথে কম্পেয়ার করাটা অনেক সময় দেখা যায় যে জটিল হয়ে যায়, একটার সাথে আরেকটা হয়ে যায়। ডিজেল ইঞ্জিন বলতে যায় পেট্রোল ইঞ্জিন হয়ে যায়, পেট্রোল ইঞ্জিনের যন্ত্র বলতে যায় ডিজেল ইঞ্জিন হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন সাকশন ছিল, কম্প্রেশন ছিল, পাওয়ারে আমি যেটা বলেছিলাম যে ধ্রুব চাপে জ্বালানি জ্বলতে থাকে ডিজেল ইঞ্জিনে, আর পেট্রোল ইঞ্জিনে ধ্রুব আয়তনে। আমি একটু দেখাচ্ছি পেট্রোল ইঞ্জিনের জ্বালানি দহনের থার্মোডাইনামিক্সের যে আমরা তাত্ত্বিক সাইকেল দেখেছি, তাত্ত্বিক সাইকেলের সেটা আমরা একটু দেখাচ্ছি। তাত্ত্বিক সাইকেলের কিভাবে জ্বালানিটা দহন হয় সেটা কিছুটা দেখা। আমি একটু আঁকছি, সময় নিচ্ছি। এখানে একদিকে হবে আমার উপরের দিকে হবে প্রেশার, এদিকে হবে ভলিউম 0। যাই হোক, এখানে B2 = B3, আবার এই পাশে B4 = B1। সময় পাইলে আমি থার্মোডাইনামিক্সের সাইকেলগুলি আলোচনা করব, অনেকের কাজে লাগবে। অনেক সাইকেল আছে থার্মোডাইনামিক্সে, এগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। নিজেরা ভুলে গেলেও চলবে, কিন্তু সাইকেল ভোলা যাবে না। তো এইখানে দেখো যে আমি একটা অটো সাইকেলের পিভি ডায়াগ্রাম আঁকছি। সেইখানে দুইটা কনস্ট্যান্ট ভলিউম, একটা কনস্ট্যান্ট ভলিউম হিটিং, আরেকটা হলো কনস্ট্যান্ট ভলিউম কুলিং। এইখানে যে দেখতে পারতেছ 2 থেকে 3, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম
হিটিং, অর্থাৎ এই সময় ভলিউম স্থির রাখা, অর্থাৎ পিস্টন একই জায়গায় রেখে জ্বালানিটা খুব অল্প সময়ে জ্বলে যায়। জ্বালানিটা খুব অল্প সময়ে জ্বলে যায়, এটাই বলা হয় কনস্ট্যান্ট ভলিউম হিটিং। আর এই 1 থেকে 2 4 থেকে 1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কুলিং। ডিজেল ইঞ্জিনেও কনস্ট্যান্ট ভলিউম কুলিংয়ের সময় এই ঘটনাটা ঘটে। আমি তাত্ত্বিক সাইকেল আছে, আবার আছে বাস্তব সাইকেল। এই দুইটা সাইকেলই কিন্তু আমি তোমাদের পরবর্তীতে যদি কোনো একটা সময় হয়, আমি এটাও যদি কেউ ডিমান্ড করো, আমি তাত্ত্বিক সাইকেল এবং বাস্তব সাইকেলগুলি দেখাই দিব। বাস্তব সাইকেল এবং তাত্ত্বিক সাইকেলের মধ্যে এই চিত্রের অনেক বেশ কিছু গরমিল আছে। কারণ বাস্তবে যেভাবে চলে, তাত্ত্বিক কল্পনাতে সেভাবে কল্পনা যেরকম আমরা করি সেটা বাস্তবে হয় না, কিছু লস হয়ে যায়। এডিয়াবেটিক প্রসেসটা মেনটেন করা যায় না। এডিয়াবেটিক প্রসেস আমি জানি যে তাপ বাইরেও যাবে না, তাপ বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে না, এটা আমরা জানি এডিয়াবেটিক প্রসেস। আমি এডিয়াবেটিক প্রসেস কি পরবর্তীতে যদি এই ধরনের সাইকেল বোঝাই তখন আমি তোমাদের বলবো। আজকে কিন্তু আমার সাইকেল বোঝানোর ক্লাস না, যদিও এটা চলে আসে। যাই হোক, এখন এখানে আমরা ডিজেল ইঞ্জিনটাকে আমরা বলবো স্থির চাপ সাইকেল ইঞ্জিন, এবং পেট্রোল ইঞ্জিনটাকে বলবো ধ্রুব আয়তন বা স্থির আয়তন সাইকেল ইঞ্জিন। তো এখানে জ্বালানিটা দহন হবে, দহন হইলে পিস্টন কেন নিচের দিকে নামে? এখানে দহন হবে কিন্তু পিস্টন কেন নিচের দিকে নামবে? তো দেখা যাচ্ছে পাওয়ার স্ট্রোকে এই যে দহন হইলে পিস্টন কেন নিচের দিকে নামবে? হ্যাঁ, এটার ফিজিকে মানে সায়েন্টিফিক্যাল রিজনটা কি? আমরা ফিজিক্সে কি পড়েছি? লক্ষ্য করো যে আমরা ফিজিক্সে পড়েছি বাতাস সবচেয়ে সম্প্রসারিত হয়। হ্যাঁ, বাতাস সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়। বাতাস সবচেয়ে বেশি সম্প্রসারিত হইলে সেই বাতাসটা আমরা যখন জ্বালানিটাকে জ্বলাই দেই, বাতাস কি হয়? বেশি পরিমাণ সম্প্রসারিত হয়। বাতাস বেশি পরিমাণ সম্প্রসারিত হইলে এটা সুবিধা। এই জন্যই আমরা বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাই। বাতাস এই যে ডিজেল অথবা পেট্রোল জ্বালানি যখন জ্বলে, এই তাপে বাতাস প্রচণ্ডভাবে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। এই সম্প্রসারণের মাত্রা নির্ভর করে সিলিন্ডারের ভিতরে দহনটা কত শক্তিশালী হইল। দহনটা যত বেশি কার্যকর হবে, তত বেশি তাপ উৎপন্ন হবে, আর তত বেশি তাপে বাতাসটা সম্প্রসারিত হবে। যত বেশি তাপ হবে তত বেশি সম্প্রসারিত হবে, এবং তত জোরে পিস্টনকে বিডিসির দিকে ধাবিত করবে, তত জোরে পিস্টনকে বিডিসিতে ধাবিত করবে। তাহলে এইখানে একটা জিনিস আমরা অবশ্যই বুঝে ফেললাম যে আমার ভালো পাওয়ার পাইতে গেলে অবশ্যই জ্বালানিটা দহন ভালো হইতে হবে। দহন ভালো হইলে বেশি পরিমাণ তাপ আমরা উৎপন্ন করতে পারবো। বেশি পরিমাণ তাপ সিলিন্ডারের ভিতরে উৎপন্ন করতে পারলে আমরা বেশি পরিমাণ বাতাস সম্প্রসারিত হবে। আবার দুঃখিত, কল আসছিল একজনের। তো বেশি পরিমাণ বাতাস সম্প্রসারিত হইলে আমাদের ধাক্কাটাও বেশি পরিমাণ পিস্টনের উপর আরোপিত হবে, অর্থাৎ গড় কার্যকরী চাপ বেশি বৃদ্ধি পাবে, এবং গড় কার্যকরী চাপের উপর আমাদের পাওয়ার হিসাব করা হয়। আমরা জানি গড় কার্যকরী চাপ হচ্ছে PLAN-কে ডিভাইডেড বাই 4500 দিয়ে আমরা এটাকে ইন্ডিকেটেড হর্স পাওয়ার নির্ণয় করি। তাহলে পি এর মানটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে পি এর মান বৃদ্ধি পাইতে গেলে আমার ভিতরে জ্বালানি দহনটা ভালো হইতে হবে। তাহলে দহন যদি ভালো না হয় পি এর মানটা কমে যাবে, দহন যদি ভালো হয় পি এর মানটা বেড়ে যাবে।
এখন এই দহন ভালো হইতে গেলে কি কি ইঞ্জিনের গুণাবলী থাকতে হবে? আমি কিন্তু আসলে ক্লাস নিচ্ছি একটা, কিন্তু আলোচনা কিন্তু রিলেটেড আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, দহন যদি ভালো পাইতে চাই তাহলে আমার কম্প্রেশনটা একুরেট হইতে হবে। কম্প্রেশনটা একুরেট হইতে হইলে আমার ইঞ্জিনের যে দুই ধরনের বাল্ব ব্যবহার করি, কম্প্রেশন এবং এক্সজস্ট এবং ইনলেট, এই দুইটা বাল্বের যে লিকেজ হয়, এই লিকেজ যাতে না হয় তার জন্য বাল্ব সিট এবং বাল্ব ফেস এটা সঠিক থাকতে হবে, না হলে সেটা আবার মেরামত করে নিতে হবে। পিস্টন রিং সিলিন্ডার, হ্যাঁ, পিস্টন রিং সিলিন্ডার এটা যাতে ক্ষয় হলে এটা পরিবর্তন করতে হবে, অথবা সিলিন্ডার লাইনার লাগাইতে হবে। আর পেট্রোল ইঞ্জিন হলে বোরিং করতে হবে, ডিজেল ইঞ্জিনে হলে লাইনার পরিবর্তন করতে হবে। আমরা জানি ডিজেল ইঞ্জিনে কেন লাইনার ব্যবহার করা হয়। ডিজেল ইঞ্জিনে লাইনার এই জন্যই ব্যবহার করা হয় যে ডিজেল ইঞ্জিনে বেশি পরিমাণ ক্ষয় হয়। আমরা জানি, আগেই বলেছি যে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 22:1 এটা, আর পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 6:1 থেকে 10:1, অর্থাৎ পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন কিন্তু অনেক কম। পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন অনেক কম হওয়ার কারণে পেট্রোল ইঞ্জিনে তোমার ক্ষয়টাও কম হয়। আর ডিজেল ইঞ্জিনে 22:1, অর্থাৎ 22 পরিমাণ বাতাস এক পরিমাণ জায়গার মধ্যে সংকুচিত করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে ডিজেল ইঞ্জিনে সংকোচনের মাত্রা বেশি হওয়ার কারণে সেইখানে ক্ষয়ের মাত্রাও বেশি হবে, পাওয়ারটাও বেশি শক্তিশালী হবে, ক্ষয়ের মাত্রাও বেশি হবে। এই জন্য আমরা বড় বড় কাজে কিন্তু ডিজেল ইঞ্জিন ব্যবহার করি। বড় ক্ষমতা, যেখানে বেশি ক্ষমতার দরকার হয় সেখানে কিন্তু আমরা ডিজেল ইঞ্জিন ব্যবহার করি। কম্প্রেশন রেশিও বেশি, এবং এটাও জানো যে কম্প্রেশন রেশিও বেশি হইলে কিন্তু তার দক্ষতাও বেড়ে যায়। আমরা থার্মোডাইনামিক্সের যদি ওই বইতে দেখি যে ডিজেল ইঞ্জিনের এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, সেইখানে কম্প্রেশন রেশিও যখন আমরা বাড়াই দিই দেখা যায় যে পেট্রোলের চেয়ে ডিজেলের দক্ষতা বেড়ে যায়। তো ডিজেলের দক্ষতা বেড়ে যায়, তাহলে আমাদের এই ক্ষয়ের মাত্রা বেশি, কারণ কম্প্রেশন রেশিও বেশি। এই জন্য আমরা ডিজেল ইঞ্জিনে লাইনার ব্যবহার করি। লাইনার হচ্ছে একটা আলাদা পাইপ যেটা সিলিন্ডার ব্লকে বসায় দেওয়া হয়, ক্ষয় হয়ে গেলে সেটা উঠায় ফেলা হয়। হ্যাঁ, তো যাই হোক, এইখানে আমাদের পেট্রোল ইঞ্জিনে কিন্তু লাইনার ব্যবহার করা হয় না। পেট্রোল ইঞ্জিনে ক্ষয়ের মাত্রা কম, কারণ আমরা আগেই বলছি এখানে কম্প্রেশন রেশিও 6:1 থেকে 10:1, এটা ক্ষয় খুব কম হয়। আর পেট্রোল যেহেতু সিলিন্ডারের ভিতরে প্রথমেই প্রবেশ করে, সেটা শুষ্ক থাকে না। সিলিন্ডারটা সবসময় ভিজে থাকার একটা প্রবণতা, মানে সুযোগটা পায়, যে সাকশনে আমরা পেট্রোলটাকে ঢুকাই দিই। আর ডিজেলে কিন্তু সাকশনে আমরা শুষ্ক বাতাস প্রবেশ করাই, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ফ্যাক্টর। তো ডিজেল ইঞ্জিন ক্ষয় হওয়ার বিষয়টা, যেহেতু ডিজেল ইঞ্জিন বেশি ক্ষয় হয় সেহেতু আমরা লাইনার ব্যবহার করি। আর পেট্রোল ইঞ্জিন যেহেতু ক্ষয় কম হয় সেখানে আমরা লাইনার ব্যবহার করি না। আর লাইনার হচ্ছে অতিরিক্ত একটা পাইপের মতো একটা সিলিন্ডার আকৃতির একটা পাইপ, যেটা আমরা ওই ব্লকের ভিতরে আলাদাভাবে বসাই দেই। এটা মেইনটেন্সের জন্য সুবিধা, যে আমরা লাইনার ক্ষয় হইলে ওটা বের করে ফেলে নতুন একটা লাইনার বাজার থেকে কিনে এনে লাগাই দিই। এটা দেখা যায় যে মেইনটেনেন্স খরচটা অনেক কমে যায়। আর যদি সেটা বোরিং করতে হয়, হোনিং করতে হয়, হ্যাঁ, সেটা দেখা যায় যে দক্ষ মেকানিক্স দরকার, দক্ষ মেশিন দরকার, মানে একটা পারফেকশন মেশিন দরকার, অর্থাৎ প্রিসিশন মেশিন দরকার।
সেই ক্ষেত্রে উন্নত মেশিন না হলে কিন্তু আমরা ভালো করে বোরিং করতে পারবো না, হোনিং করতে পারবো না। এই কাজগুলি করার জন্য আবার সার্ভিস চার্জও বেড়ে যাবে। এই জন্য আমরা ডিজেল ইঞ্জিনে আমরা লাইনার ব্যবহার করি। এই লাইনার ব্যবহার করলে দেখা যায় যে সেটা ওই সুবিধা যে আমরা লাইনার পুরানটা ফেলে দিয়ে নতুন একটা লাইনার ভরে দিলাম, আগের মতোই কাজ করবে। তো যাই হোক, আমরা বুঝলাম যে ডিজেল ইঞ্জিনে লাইনার ব্যবহার করা হয় কেন, পেট্রোল ইঞ্জিনে কেন লাইনার ব্যবহার করা হয়। তোমরা প্রশ্ন করতে পারো কমেন্ট করে যে স্যার এটা কি, তাহলে আমি উত্তর দিতে পারবো। ঠিক আছে, তোমরা যারা যারা লাইভে আসো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমি প্রশ্ন করার জন্য কিন্তু অনেকগুলি প্রশ্ন ব্যাংক তোমাদের দিয়ে দিচ্ছি অলরেডি। তোমরা যখন ক্লাসে ছিলে আমি প্রশ্ন ব্যাংক দিয়ে দিয়েছি। ওই প্রশ্ন ব্যাংকে কিন্তু তোমাদের ওইখান থেকেও তোমরা প্রশ্ন করতে পারো, অথবা নিজের মনে যদি কোনো প্রশ্ন সবসময় নাড়া দিয়ে থাকে যে এটা কি, আসলে লজ্জার কারণে বলা হয় না। এই লজ্জা ভাঙতে হবে। ইঞ্জিনিয়ার হইতে হলে লজ্জা ভাঙতে হবে। লজ্জা না ভাঙলে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর আমি একটা বিষয় সবসময় আশ্বস্ত করি, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো ধরনের মনে কোনো প্রশ্ন থাকে, এটা মনের ভিতরে রাখলে কোনো দিন ইঞ্জিনিয়ার হতে পারবে না। আর সেটা যদি আমার কাছে শেয়ার করো, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি না পারি সেটা পরবর্তীতে আমি তোমার সলভ করে দিব, সেইটুকু প্রতিশ্রুতি দিই। কেউ প্রশ্ন করলে তাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, এটা ক্লাসে তোমরা দেখতে পারছো। যাই হোক, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে পাওয়ারটা হয় অর্থাৎ বাতাসের ভিতরে যখন জ্বালানির তাপ দ্বারা উত্তপ্ত হয় বাতাস, তখন সেটা সম্প্রসারিত হয়ে পাওয়ারের সৃষ্টি হয়, অর্থাৎ পিস্টনকে সজোরে নিচের দিকে ধাক্কা দেয়। এই ধাক্কাতেই ইঞ্জিন চলতে থাকে। তারপরে একজস্ট বাল্বটা খোলা থাকবে। একজস্ট বাল্বটা খোলা থাকলে কি হবে, এইখানে দেখা যাবে যে পিস্টন নিচের দিক থেকে উপর দিকে উঠতে থাকবে, এবং একজস্ট বাল্ব খোলা থাকার কারণে পুরা গ্যাসটা সাইলেন্সার দিয়ে বের হয়ে যাবে। যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাইছি, এটা সাইলেন্সার দিয়ে পুরা গ্যাসটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই আলোচনাটুকুতে বুঝতে পারছো। আমি এখন মানে সংক্ষিপ্তভাবে বলছি। সাকশন হচ্ছে যে ইনলেট বাল্ব খোলা থাকবে, পিস্টন নিচের দিকে নামতে থাকবে, ফলে সিলিন্ডারের ভিতরে ভ্যাকুয়াম তৈরি হবে, অর্থাৎ বায়ুমণ্ডলের চেয়ে কম চাপ সৃষ্টি হবে, সিলিন্ডারের ভিতরে বাতাস প্রবেশ করবে। সেই ক্ষেত্রে কিন্তু এই বাতাস প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু বড় বড় ইঞ্জিনে আমরা সুপার চার্জার অথবা টার্বো চার্জার ব্যবহার করি, যার ফলে বেশি পরিমাণ বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাইতে পারি। এইখানে বাতাস প্রবেশ করা নিয়ে একটা বড় ইস্যু। তার জন্য আমরা কি ব্যবহার করি, তার জন্য আমরা সুপার চার্জার ব্যবহার করি অথবা টার্বো চার্জার ব্যবহার করি। এটা হচ্ছে যে এই জায়গায় আমি তোমাদের দেখাই যে এই জায়গায় আমি যে গোল দাগটা দিলাম, এই জায়গায় আমরা একটা সুপার চার্জার অথবা টার্বো চার্জার ব্যবহার করি। সুপার চার্জার কি আর টার্বো চার্জার কি মনে আছে তো? সুপার চার্জার হচ্ছে ইঞ্জিনের শক্তিতে যদি চলে এবং সেটা যদি কম প্রেসারে নেয়, সিলিন্ডারের ভিতরে বাতাস প্রবেশ করায়, সেটাই হচ্ছে সুপার চার্জার। তবে এটার ড্রাইভ হইতে হবে এই ইঞ্জিন দ্বারা। আর টার্বো চার্জার হচ্ছে একজস্ট গ্যাসের ধাক্কায়, অর্থাৎ আমি একটু চিত্রটা এঁকে নিই। একটা টারবাইন থাকবে, টারবাইনের চাপে, তাহলে একটা হবে কম্প্রেসর আর একটা হবে টারবাইন, অর্থাৎ টি ফর টারবাইন, সি ফর কম্প্রেসর। টারবাইন কি করবে, একজস্ট গ্যাসের ধাক্কায়
এক্সস্ট গ্যাসের ধাক্কা এদিকে যখন পুরা গ্যাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে, পুরা গ্যাসটা যখন বের হয়ে যাবে ওই পুরা গ্যাসের ধাক্কায় টারবাইনটা ঘুরবে। ওই টারবাইনের সাথে একটা সংযুক্ত শ্যাফট দেওয়া আছে, সংযুক্ত শ্যাফট দেওয়া আছে এইভাবে। সংযুক্ত শ্যাফটের মাধ্যমে ওই কম্প্রেসরটা ঘুরবে। ওই কম্প্রেসরটা ঘোরার ফলে কম্প্রেসর কি করবে, উচ্চ চাপে বাতাসটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাবে। তবে এখানে একটা জিনিস আমি দেই নাই, সেটা হচ্ছে যে জটিল হয়ে যাবে দিলে, সেটা হচ্ছে যে বাতাসটা ঢুকানোর আগে আবার ঠান্ডা করা হয়। বাতাসটা ঢুকানোর আগে আবার ঠান্ডা করা হয়। কেন ঠান্ডা করা হয়? সুপার চার্জার দিয়ে বাতাস ঢুকানোর পরে আবার বাতাস ঠান্ডা করে সিলিন্ডারে প্রবেশ করা হয়। অর্থাৎ এটা কিন্তু সিলিন্ডারে একদম, আমি একটু সময় নিচ্ছি যে আমি একটু আঁকায় দেখাই দিই যে বাতাসটা যখন সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে তখন এই বাতাসটাকে কিন্তু আমরা ঠান্ডা কইরা, ধরো একটা সুপার চার্জার আছে, সুপার চার্জারটা দিয়ে বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ হচ্ছে, হ্যাঁ, আবার এটাকে আমরা ঠান্ডা পানি দিয়ে এটাকে আমরা ঠান্ডা করতেছি, তাহলে এটা কুলার ব্যবহার করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখন চিত্র যদি দেখাই তোমার, এটা এরকম, হ্যাঁ, এই যে এরকম। এটা কেন? এটা কেন যে সুপার চার্জার ব্যবহার করতেছি আবার কুলার ব্যবহার করতেছি? অনেকেই বলতে পারো স্যার সিলিন্ডারের ভিতরে গরম বাতাস প্রবেশ করলেই তো ভালো, যেহেতু তাপকে আমরা কাজে লাগাবো, আবার এখানে কুল কেন করতেছি? এগুলি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি সুপার চার্জার ব্যবহার করব আবার কুলার কেন ব্যবহার করব। অনেকেরই কিন্তু আমি ক্লাসে এটা প্রশ্ন করলে উত্তর পাই না। এটার উত্তর হচ্ছে যে এখানে সুপার চার্জার ব্যবহার করলে আমার এখানে কুলার ব্যবহার করতে হবে। কুলার ব্যবহার করলে বাতাসের আয়তনটা কমে যাবে। আর কুলার যদি ব্যবহার না করি তাহলে দেখা যাচ্ছে যে 1 সেন্টিমিটার কিউব বাতাস সেটা 5 সেন্টিমিটার কিউব হয়ে যাবে। অর্থাৎ বাতাসের আয়তনটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আলটিমেটলি কম পরিমাণ বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, কম পরিমাণ বাতাস যদি সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে তাহলে সেটা কি হবে, সিলিন্ডারে তো আমরা আগেই আলোচনা করছি যে বাতাস কি পরিমাণ প্রয়োজন। বাতাস যদি সিলিন্ডারের ভিতরে বেশি প্রবেশ করাইতে পারি তাহলে সে বেশি সম্প্রসারিত হইতে পারবে এবং তার ভিতরে যে অক্সিজেন আছে সেটা জ্বলতে সাহায্য করবে। আর কম পরিমাণ বাতাস যদি প্রবেশ করাই তাহলে কম অক্সিজেন পাবে এবং কম অক্সিজেনের দ্বারা জ্বালানি যেমন কম জ্বলবে, আর বাতাস কম থাকার কারণে তার সম্প্রসারণও কম হবে, যার ফলে আমার পাওয়ারটা শক্তিশালী হবে না। তো সেই জন্য আমরা সিলিন্ডারের ভিতরে গরম বাতাস প্রবেশ করাবো না। মুদ্রা কথা হচ্ছে যে আমরা বেশি পরিমাণ বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানোর জন্য বাতাসকে আমরা ঠান্ডা করে প্রবেশ করাবো। বেশি পরিমাণ বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানোর জন্য আমরা ঠান্ডা বাতাস প্রবেশ করাবো, কিন্তু এই টার্বো চার্জার ব্যবহার করা বা সুপার চার্জার ব্যবহার করার কারণে আমার বাতাসটা কিছুটা গরম হয়ে যাবে। কারণ বাতাসকে আমরা জানি চাপ দিলে সে কি হবে, তাপ বাড়বে। চাপ দিলে তার তাপমাত্রা বাড়বে, চাপ দিলে তার তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বেশি হলে তাই সে আয়তন বেশি দখল করবে, আলটিমেটলি সিলিন্ডারের ভিতরে কম বাতাস প্রবেশ করবে। সেই জন্য আমরা সেটাকে ঠান্ডা করে বেশি পরিমাণ বাতাস সিলিন্ডারে প্রবেশ করাবো, যাতে আয়তনিক দক্ষতা বা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। আমরা তো জানি যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কি, প্রবেশকৃত বাতাস আর সিলিন্ডারের আয়তন। প্রবেশকৃত বাতাস আর সিলিন্ডারের আয়তনের অনুপাতকে বলা হয় ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। তাহলে প্রবেশকৃত বাতাস যদি সিলিন্ডারের ভিতরে আমরা বেশি প্রবেশ করাইতে না পারি তাহলে আমাদের এই দক্ষতা কিন্তু কমে যাবে। যাই হোক, আমরা সাকশন আমি আসলেই বলতে যাই আবার লম্বা করে ফেললাম। এখন আমি আবারই বলছি যে সাকশন হচ্ছে যে
ওইখানে আমাদের সিলিন্ডারের ভিতরে বাতাস প্রবেশ করবে, পিস্টন বিডিসি থেকে টিডিসির দিকে, টিডিসি থেকে বিডিসির দিকে যাবে, ভিতরে বায়ু শূন্যতার সৃষ্টি হবে, বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে চাপে অথবা বিনা চাপে প্রবেশ করবে। চাপ তো কিছুটা থাকবে, পার্শিয়াল প্রেশার থাকবেই। পিস্টন যখন নিচের দিকে নামবে তখন সিলিন্ডারের ভিতরে লো প্রেশার সৃষ্টি হয় এবং বাইরে বায়ুমণ্ডলীয় চাপ থাকে অথবা অতিরিক্ত চাপও আমরা দেই এই টার্বো চার্জার বা সুপার চার্জারের মাধ্যমে, যার কারণে সিলিন্ডারের ভিতরে বাতাস প্রবেশ করে। তারপরে আমরা দেখতেছি পরের দ্বিতীয়তে, এটা হচ্ছে কম্প্রেশন। এই কম্প্রেশন স্ট্রোকে আমরা দুটা বাল্বই বন্ধ রাখি যাতে করে ভিতরের বাতাস সংকুচিত হতে পারে। সংকুচিত হওয়ারলে লাভ কি, ওটার ভিতরে এমন একটা টেম্পারেচার ক্রিয়েট হবে যার কারণে জ্বালানি দহন হবে সহজেই। তারপরে আবার দেখতেছি যে পাওয়ার, এই পাওয়ারে এইখানে পাওয়ারটাতে আমরা এখানে যদি ইনজেক্টর হয় তাহলে আমরা স্প্রে করব, স্প্রে করার সাথে সাথে এটা জ্বলে যাবে এবং বাতাস এমনভাবে সম্প্রসারিত হবে যে পিস্টনকে সজোরে ধাক্কা দিবে, ফলে এটা পাওয়ার হবে। অর্থাৎ জ্বালানি দহনের তাপে বাতাস সম্প্রসারিত হয়ে জ্বালানি দহনের তাপে বাতাস সম্প্রসারিত হয়ে পিস্টনকে সজোরে ধাক্কা দিবে, এটাই পাওয়ার। আর একজস্ট, অর্থাৎ পিস্টন যখন পাওয়ার শেষ হলে আবার টিডিসির দিকে উঠবে তখন একজস্ট হয়ে যাবে, পুরা গ্যাস বের হয়ে যাবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা এখানে একটু বলে নেই যে এটা আমি ডিজেল ইঞ্জিনের পাওয়ার বললাম। যদি পেট্রোল ইঞ্জিনের পাওয়ার হয় তাহলে পেট্রোল ইঞ্জিনে একটা বৈদ্যুতিক স্পার্ক ঘটানো হবে, অর্থাৎ 15,000 থেকে 30,000 ভোল্টেজে একটা স্পার্ক হবে। এই স্পার্কের দ্বারা জ্বালানিটা জ্বলে যাবে। জ্বলে যাওয়ার সাথে সাথে এই জ্বালানিটা কিভাবে জ্বলবে এর আগে আমি বলেছি, ধ্রুব চাপে জ্বলবে, ধ্রুব আয়তনে জ্বলবে। ধ্রুব আয়তনে জ্বলে অল্প সময়ে জ্বলে এটা তাপ উৎপন্ন হয়ে পিস্টনকে সজোরে ধাক্কা দিবে। আর ডিজেল ইঞ্জিনে ধ্রুব চাপে জ্বলবে এবং জ্বলতে একটু সময় লাগবে, কাট অফ থাকবেও সেখানে। তারপরে এই জ্বালানিটা জ্বলে বাতাস সম্প্রসারিত হয়ে পিস্টনকে সজোরে ধাক্কা দিবে এবং ওইখানে আমার শক্তি উৎপন্ন হবে, পাওয়ার উৎপন্ন হবে। পরবর্তীতে একজস্ট দেখতে পারতেছি যে একজস্ট বাল্ব খোলা আছে, ওইখানে সাইলেন্সার দিয়ে পুরা গ্যাস বেরোচ্ছে, পিস্টন বিডিসি থেকে টিডিসি দিকে যাবে এবং পুরা গ্যাস বের হয়ে যাবে। তাহলে আমরা যারা জানি এই কার্যপ্রণালী তাদের জন্য এই ক্লাসটা যেমন কার্যকরী, আর যারা না জানি তাদের জন্য এই ক্লাসটা কার্যকরী ছিল। এই জন্যই বলবো যে আমি এখানে অতিরিক্ত কিছু ইনফরমেশন নিয়ে আসছি যাতে করে সবাই উপকৃত হয়। যেখানে এই ইনফরমেশনগুলি ছিল সুপার চার্জার, টার্বো চার্জার, কম্প্রেশন রেশিও, কাট অফ, ডিজেল সাইকেল, অটো সাইকেল। পরবর্তীতে এগুলি আমি আসলে শর্টকাট বর্ণনা করছি। ডিজেল সাইকেল, অটো সাইকেল, সুপার চার্জার, টার্বো চার্জার, গরম বাতাস প্রবেশ করালে সিলিন্ডারের ভিতরে কি কি হবে, আর ঠান্ডা বাতাস যদি আমি প্রবেশ করাই তাহলে কি লাভ, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কি, তারপরে লাইনার কেন ব্যবহার করি, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন এবং ইএফআই ইঞ্জিন, এগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। আশা করি তোমরা কমেন্টে জানাবে যে আসলে আমার কি কি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, কোন কোন বিষয় তোমাদের দরকার। আসলে তোমাদের জন্যই আমার লাইভে আসা, এটা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ববোধ থেকে আমি লাইভে আসছি। তোমরা বাসায় বসে আছো, নিরাপদে থাকো, তোমরা বাসায় থাকো, বাইরে বের হইলে হ্যান্ড গ্লোভস, মাস্ক নিয়ে বের হবে, হাঁচি কাশি দিলে রুমাল ব্যবহার করবে, অযথা তোমরা ঘোরাফেরা করবে না, হাত মুখে দিবে না, নাকের ভিতরে খোঁচাবে না হাত দিয়ে, আর চোখ
চোখ কচলাবে না, যার জন্য হাতে কিন্তু ভাইরাস থাকতে পারে। এই জন্যে হাতটা কিন্তু ধোয়াটা জরুরি। আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যাতে আমরা এই করোনা ভাইরাসের কবল থেকে খুব দ্রুত পরিত্রাণ পাই। আমাদের জানি না, আমরা আসলে খুবই এখন সামনের খবরে শুনেছি সামনের 10-12 দিন বা 20 দিন আমাদের জন্য একটা সারপ্রাইজ থাকতে পারে। খুবই খারাপ পরিস্থিতি হতে পারে। বিভিন্ন দেশের উদাহরণ হিসাবে যারা 40 দিন পার করেছে, 45 দিন পার করেছে, তাদের আক্রান্তের সংখ্যা, মরার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের এই সময় ঘরে থাকতে হবে, এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। যে যে ধর্মের আছো তোমরা তোমার সৃষ্টিকর্তাকে করুণা প্রার্থনা করো, এই বলে আমার আজকের লাইভ শেষ করছি। কোনো গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা থাকলে আমাকে মেসেঞ্জারে বা গ্রুপে দিবে, যাতে সবাই উপকৃত হয়। আরও ছাত্রছাত্রী এটাকে অ্যাড করবা যাতে সবাই উপকৃত হয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের উপকার করা, পক্ষান্তরে দেশের কিছুটা উন্নয়নে অংশীদার হওয়া। এদিকে দেলোয়ার আমার পাওয়ার ডিপার্টমেন্টের আমাদের বিষয় হচ্ছে ইঞ্জিন সম্পর্কে, কিন্তু কি ইদানিং নতুন জব এক্সাম হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট থেকেই বেশি আসছে। গত ডিপিডিসি এক্সামে বেশি কোশ্চেন করছে। পাওয়ার ডিপার্টমেন্ট চিনেই না। আচ্ছা, যাই হোক, পাওয়ার ডিপার্টমেন্ট চিনে না সেটা আজকে পাওয়ার ডিপার্টমেন্টের বয়স অনেক, 40 বছরের মনে হয় বেশি। তো চিনে না আসলে এটা ঠিক না। কিন্তু তোমার ভাই যদি দুইটা থাকে, তুমি যদি সায়েন্সে পড়ো আরেকটা আর্টসে পড়ে, তোমার সে সায়েন্সকে বলবে যে সায়েন্সের কোনো দাম নাই, ওটা পড়ে কোনো লাভ নাই, এইরকম বলবে যে ওটার পুরো দাম নাই। এটা কেউ কাউকে দেয় না, ঠিক আছে, স্বীকৃতি দেয় না। তোমার স্বীকৃতি তোমাকেই নিতে হবে, তোমার যোগ্যতা দিয়ে আদায় করে নিতে হবে। ইলেকট্রিক্যাল থেকে কোশ্চেন আসলেও তোমার পাওয়ার কথা, কারণ তুমি টিডি পড়ছো, সুইচ গিয়ার পড়ছো, মেশিন পড়ছো, ইলেকট্রিক্যাল মেশিন পড়ছো, তারপরে তুমি জেনারেল ইলেকট্রিসিটি পড়ছো, বেসিক ইলেকট্রিসিটি পড়ছো, বেসিক ইলেকট্রনিক্স পড়ছো। তোমার ইলেকট্রিক্যালেও সমান তালে তোমার এটা চর্চা রাখতে হবে। আর প্রয়োজনে ইলেকট্রিক্যালের আরও বই থাকলে সেগুলি নিয়েও চর্চা করতে হবে। পাওয়ার আমরা জানি যে সব দিক দিয়েই পাওয়ারের দক্ষতা আছে। পাওয়ারের স্টুডেন্ট অলরাউন্ডার, তারা সবই পারে। একটা শিল্প প্রতিষ্ঠানে যায় আসে দেখাতে পারবে যে না আমি অলরাউন্ডার, এটা বলে বেড়ানোর কোনো দরকার নেই। তোমাদের কাজ দিয়ে তোমাদের দক্ষতাতে দেখাই দিবা। আর কোনো ইন্ডাস্ট্রি যদি তোমাদের নিতে না চায়, তাহলে তোমাদের সিলেবাসটা ডাউনলোড করে ইন্ডাস্ট্রিকে দেখাবা যে দেখেন স্যার, আমরা এই সম্পর্কে স্টাডি করেছি, আমার এই প্র্যাকটিক্যাল ছিল, এই থিওরি ছিল, কেন আমাদের নেবেন না। সেক্ষেত্রে তোমরা বিনয়ের সাথে তাদের আবেদনের সাথে সেটা সংযুক্ত করে দিবা। তো ধন্যবাদ। পরবর্তীতে কোনো থাকলে এদিকে মামুন বলছে স্যার আমরা অ্যাকচুয়েটের ধারণা লাগবে। অ্যাকচুয়েটার হচ্ছে যে আমরা এটা ওই একটা আউটপুট হিসাবে আমরা অ্যাকচুয়েটার ব্যবহার করি। অ্যাকচুয়েটারটা আমরা ইসিউর আউটপুট হিসাবে ব্যবহার করি, যেটা কাজ করি, যেটা করতে চাই সেটাই অ্যাকচুয়েটার দ্বারা করানো হয়। আপাতত এইটুকু বলছি। তো এখানে দুর্জয় মোহাম্মদ বলছে ডিপিডিসিতে তো সব প্রশ্ন ইলেকট্রিক্যাল থেকে আসে, অথচ পাওয়ার সার্কুলার উল্লেখ ছিল। এই জন্যে তোমাদের এমন কোনো
চাকরিতে যাবা যে সব মেকানিক্যাল থেকে আসছে, আবার এমন কোনো চাকরিতে পরীক্ষা দিবা যে সব ইলেকট্রিক্যাল থেকে আসছে। হ্যাঁ, আমি নিজেও ফেস করছি। একবার ওয়াসাতে পরীক্ষা দিছি, দেখি সব মেকানিক্যালের বই থেকে আসছে, পাওয়ারের থেকে কিছু কম আসছে। তা আবার দেখা যাচ্ছে যে এই কোনো জায়গায় আমি ওজোপাটিকেও খুলনাতে পরীক্ষা দিছি, ওখানে সব ইলেকট্রিক্যাল থেকে আসছে। তো সেই জন্য তোমাদের সমান তালে তোমাদের এইগুলি পড়তে হবে, সার্কিটের অঙ্কগুলি করতে হবে, টিডি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, আবার মামুন বলছো যে কারণ হলো যারা বর্তমানে বড় অফিসার পদে আছে তারা সবাই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, তাই আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টের ইন্টারভিউ দিতে গেলে ইলেকট্রিক্যাল বিষয়ে বেশি করে, কারণ তারা ইঞ্জিন সম্পর্কে কম জানে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, যারা যেটা এক্সপার্ট সেটা সম্পর্কে জানতে চাইবে। তুমিও যখন কোনো চাকরির পরীক্ষা নিবা, তুমি যে বিষয়ে এক্সপার্ট সে বিষয়ে পরীক্ষা দিয়ে জিজ্ঞেস করবা, এটাই স্বাভাবিক। তো ইলেকট্রিক্যাল বিষয়ে যেহেতু প্রশ্ন করে, আমাদের ইলেকট্রিক্যাল বিষয় জানার যথেষ্ট সুযোগ ছিল আমাদের কোর্সগুলিতে। যে এমন কোনো সেমিস্টার ছিল না যে ইলেকট্রিক্যাল বিষয় ছিল না। তো ইলেকট্রিক্যাল বিষয় তো ইন্টারেস্টিং, ইলেকট্রিক্যাল বিষয়েও অনেক ইন্টারেস্টিং বিষয়। তোমরা যদি ভালো করে একটু বইগুলি আবার নতুন করে দেখো, যে একদম কারশফের সূত্র থেকে শুরু করো আবার ইলেকট্রিক্যাল, সমস্যা নেই। হ্যাঁ, কোন বইগুলি পড়ো, ইন্টারনেট ঘাটাঘাটি করো। হ্যাঁ, আমরা আছি, আমাদের কাছে কোশ্চেন করো। হ্যাঁ, টিডি আছে, সুইচ গিয়ার আছে, জেনারেল ইলেকট্রিসিটি আছে, বেসিক ইলেকট্রিসিটি আছে। মূলত বেসিক ইলেকট্রিসিটিটা ক্লিয়ার করতে হবে আগে। অনেকেই জানে না সিরিজ প্যারালাল কি। হ্যাঁ, সিরিজ প্যারালালের বৈশিষ্ট্য জানে না, পার্থক্য করতে পারে না, তো তাদের জন্য কি জব হবে? তারপরে আছে ফিউজ কি, এটা জানে না। সার্কিট ব্রেকার কি, এটা জানে না। হ্যাঁ, কারেন্ট কীভাবে বের করতে হবে, এটা জানে না। তারপরে ভোল্টেজ কীভাবে বের করতে হবে, এটা জানে না। কারেন্টের সংজ্ঞা, ভোল্টেজের সংজ্ঞা, হ্যাঁ, রেজিস্ট্যান্সের একক কী, কীভাবে মাপতে হয়, অ্যাভোমিটার দিয়ে কীভাবে মাপতে হয়, সেটা জানে না। হ্যাঁ, সেগুলি না পারলে কি আর হবে? ক্যাপাসিটেন্স, হ্যাঁ, ক্যাপাসিটেন্সের একক কী, হ্যাঁ, জেনারেটরের ফিল্ড কয়েল কি, হ্যাঁ, স্টেটর কি, রোটর কি, হ্যাঁ, স্লিপ রিং কি, মোটর, জেনারেটর, এগুলি তো এটা পাওয়ার মানে কি? পাওয়ার মানে কি ইঞ্জিন নাকি? পাওয়ার মানে সমস্ত পাওয়ার, অর্থাৎ একটা পাওয়ার প্ল্যান্টে পাওয়ার উৎপাদন করতে যতগুলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কার্যাবলী সম্পন্ন করতে হয় সেটাকেই পাওয়ার মূলত। যেহেতু আমরা ইঞ্জিন পড়ি সেই জন্য আমার সাথে অটোমোবাইল লাগাই দেওয়া হয়েছে, যেহেতু আমরা থার্মোডাইনামিক্স পড়ি সেহেতু আমাদের সাথে এই রেফ্রিজারেশন লাগাই দেওয়া হয়েছে। তো মূলত আমরা সুবিধায় আছি যে আমরা মোটামুটি সবই জানি, কিন্তু সেই জানাটা ধরে রাখতে হবে। যারা রেফ্রিজারেশন নিয়েই পড়ে তারা নিয়েই পড়ে, ওটা সারা ধরে রাখে। যারা অটোমোবাইল নিয়ে পড়ে ওটা নিয়ে ধরে রাখে। কিন্তু আমি দেখেছি কিছু অটোমোবাইলের স্টুডেন্ট, বা আমি এক্সটার্নাল হিসাবে গেছি, অথচ সে অটোমোবাইলের স্টুডেন্ট, অথচ আমার পাওয়ার স্টুডেন্টের সাথে পারবে না। কিছু রেফ্রিজারেশনের স্টুডেন্টের সাথে কথা বলছি যে সে আমার পাওয়ার স্টুডেন্টে যা জানে রেফ্রিজারেশনের স্টুডেন্ট তা জানে না। তো আবার কিছু পাওয়ার স্টুডেন্ট আছে যে এতই খারাপ জানে যে ও পাওয়ার বললে ওর গুনাহ হবে, ও পাওয়ারের ছাত্র যদি নিজে দাবি করে গুনাহ হবে। তো এইরকমও আছে যে পাওয়ারের স্টুডেন্টও খুব খারাপ স্টুডেন্ট আছে। তো এই জন্যে আমাদের নিজের যোগ্যতা বাড়াইতে হবে, তাহলে আমরা জব মার্কেটে আমাদের অবস্থান করে নিতে পারবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসটা আমরা 6ষ্ঠ পর্বের ইঞ্জিন টেস্টিং থেকে আনবো।
তারপরে ক্রমান্বয়ে আমরা এই তোমাদের চতুর্থ পর্বের যদি মেকানিক্স দরকার হয়, তারপরে ষষ্ঠ পর্বের যদি টিডি দরকার হয়, তারপরে ষষ্ঠ পর্বের ফ্লুইড মেকানিক্স দরকার হয়, আমি ক্রমান্বয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া রাখো আমি যাতে সুস্থ থাকি, তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।